প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমাদের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের গত ক্লাসের যে বিষয়টি আমরা পড়াচ্ছিলাম সেটি সম্পর্কে আবার একটু পুনরালোচনা করতে হবে এবং আমাদেরকে গত ক্লাসের বাকি অংশটুকু পড়াতে হবে। সেটি ছিল জীবন ও বৃক্ষ। আমরা এই গদ্যটি সম্পর্কে গত ক্লাসে আমি একটু ডিটেল বলেছিলাম যে এই গদ্যটি নতুন শিক্ষাবর্ষ থেকে বাতিল হয়েছে, ফলে এটি তোমাদের একটু স্মরণে রাখতে হবে। ফলে এই গদ্যটিকে আমি বেছে নিয়েছি পুনরায় পড়ানোর জন্য। তো আমাদের যেহেতু এখন রিভিশন চলছে, সেই অর্থে আমরা এই গদ্যটিকে পড়ছি। তো আমরা এই গদ্যটি সম্পর্কে শুরুতে অনেকটুকু বলেছি। যারা আজকে প্রথম ক্লাসটি দেখছো তারা কষ্ট করে আমার পূর্ববর্তী ক্লাসটি দেখবে। আমি পূর্ববর্তী ক্লাসটি একটি লিংক তোমাদেরকে আমাদের ভিডিওতে দিয়ে দেব। তো আমরা আজকে যে বিষয়টা বলবো সেটা আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আমাদের যে গদ্য আমরা পড়াচ্ছিলাম, আমরা আমরা আশা করি স্ক্রিনে চলে আসছি। আমাদের যে গদ্যটি আমরা গত ক্লাসে পড়াচ্ছিলাম সেটি দেখো। গদ্যটির যে জায়গায় আমাদের শেষ হয়েছিল, আমরা ওই আগের অংশ থেকে দুটো লাইন আবার পড়ছি। জানি বলা হবে, নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটা নয় তা তত স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। এই কথাটা কার? কবি রবীন্দ্রনাথের। তো আমরা এটা নিয়ে গত ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম রবীন্দ্রনাথ কি কারণে নদীকে মনুষ্যত্বের প্রতীক বলতে চেয়েছেন, আর অন্যদিকে মোতায়ের হোসেন চৌধুরী আমাদের যিনি গদ্যকার, তিনি করতে চেয়েছেন বৃক্ষকে। উত্তরে বলবো, মোতায়ের হোসেন চৌধুরী বলছে, উত্তরে বলবো, চর্মচক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীরস্থির ভাব দেখা যায়, মানুষের সাধনায় তেমনি একটা ধীরস্থির ভাব দেখা যায়। আর এটাই হয়তো হওয়া উচিত নয় কি? অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। তো আমরা আমরা এইখানে একটু রিপিট করি, চর্মচক্ষু বিষয়টা আসলে কি। চর্মচক্ষু ব্যাপারটা সম্পর্কে আমাদের বলতে হলে যে আমরা আমাদের যে চোখ, এটা হচ্ছে আমাদের চর্মচক্ষু। মানুষের যে শারীরিক শরীরের যে চোখের যে অবস্থা, এটা হচ্ছে চর্মচক্ষু। কিন্তু আমাদের আরেকটা চোখ আছে, সেটা আমাদের কল্পনার চোখ, অনুভূতির চোখ। বলছে যে চর্মচক্ষুকে বড় না করে, আমরা যদি আমাদের যে চোখ আছে সেটাকে বড় না করে কল্পনা অনুভূতির চোখটাকে বড় করে তুলি, তাহলে বৃক্ষের বেদনাটাও সহজে উপলব্ধি করা যায়। তাহলে আমাদের বৃক্ষের বেদনাটা আমরা বুঝতে পারবো। আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীরস্থির ভাব দেখা যায়, মানুষের সাধনায়ও তেমনি একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়। আর এটাই হওয়া উচিত নয় কি? আচ্ছা, কোথায় দেখা যায় কোথায় দেখা যায় না, সেটা আমরা এখন একটু আস্তে আস্তে যাব। কবি লেখক কি বলছেন? যেমন অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। নদী যেরকম অনবরত ধেয়ে চলে, তাকে কবি সেটাকে পছন্দ করেন না, গদ্যকার। তিনি বলছেন যে না, মানে অনবরত কেন ধেয়ে চলবে, মানুষকে হতে হবে শান্ত, ধীরস্থির। যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষেই অভিব্যক্ত, নদীতে নয়। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। এখানে আসলে মূল পয়েন্টটা, যে রবীন্দ্রনাথের সাথে যুক্তিতে এখানে আমরা মোতায়ের হোসেন চৌধুরীকে অনেক শক্তিশালী মনে করি। কারণ তিনি বলছেন যে বৃক্ষ মধ্যে একটা গোপন নীরব সাধনা আছে, সেটা মানুষের মধ্যে থাকা উচিত। কিন্তু বৃক্ষের একটা সার্থকতার ছবি আছে, যেটা আমরা স্পষ্ট দেখতে পাই। নদীর সার্থকতার ছবিটা আমরা সহজে উপলব্ধি করতে পারি না। কারণ আমরা আমাদের যেটা সাধারণ চোখে একটা গাছকে যত সহজে দেখতে পারি, একটা নদীর একটা অংশ দেখতে পারি, ক্ষুদ্র একটা অংশ, কিন্তু পুরো নদীটা তো আমরা দেখতে পারি না। নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না। নদী যে সাগরে পড়ে সেটা তো সাগরের তীরবর্তী মানুষেরাই জানে, সাধারণ মানুষ তো সেটা দেখে না। অন্য অঞ্চলের মানুষ তো সেটা দেখে না। যার বাড়ির পাশ দিয়ে নদী বয়ে গেছে সে নিজেও জানে, সে নিজেও
এটা দেখে নাই যে সেটা কিভাবে সাগরে পড়ছে। বৃক্ষের ফুল ফোটানো ও ফল ধরানোর ছবি কিন্তু প্রত্যহ চোখে পড়ে। দোরের কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে। তো এখানে কি বলছে যে নদী সাগরে পতিত হয়, এটা আমরা দেখি না। আর বৃক্ষের ফুল ফোটানো, ফল ধরানোর ছবি কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাই। দরজার কাছে দাঁড়িয়ে সে অনবরত, আমাদের দরজা অনবরত নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে। তো আমরা এই কথাটা কেন বলছি? কারণ প্রতিটা মানুষেরই ঘরের দরজার কাছে একটা গাছ থাকেই। সাধারণত, অন্তত আমরা যে শহুরে জীবনে হয়তো না থাকতে পারে, গ্রামে তো সেটা থাকেই। সে অনবরত সে নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে। সে মাথা নত করে শান্তি ও নতি, সেবার বাণী প্রচার করে। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। তুমি সাধনা করে যদি নাই পাও, তাহলে এই সাধনাটা তো ব্যর্থ। নদীর সাগরে পতিত হওয়ায় সে প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না। নদী তো সাগরে পতিত হয়ে যাচ্ছে, এতে করে তার প্রাপ্তিটা কোথায়? সে তো বিলীন হয়ে গেল, হারিয়ে গেল। সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে। ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপনা থেকে বলতে ইচ্ছা হয়, এই তো সাধনার সার্থকতা। তাহলে একটা বৃক্ষ চারা গাছ থেকে বড় গাছ হয়, তারপরে এটা তুমি নিজের চোখে দেখতে পারো। এবং সেটা 1 বর্ষব্যাপী যে গাছগুলো, যেমন আমরা সবজি শাকসবজি চাষ করি, সেটা দেখি, যেমন নিজের হাতে গাছ লাগালাম, সেটা ধীরে ধীরে ফুল হয়, তারপরে ফল হয়। তখন এই যে তার একটা বিকাশ হচ্ছে, এবং সেটা মানুষের কল্যাণে আমরা ব্যবহৃত হচ্ছে, সেটা নদীতে অনেক ক্ষেত্রে সেটা বোঝা যায় না। বৃক্ষে প্রাপ্তি ও দান। সৃজনশীল মানুষের প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না, যা তার প্রাপ্তি তাই দান। আচ্ছা, এটা একটু খেয়াল করো, বৃক্ষর প্রাপ্তি কি? বৃক্ষে প্রাপ্তি ও দান। বৃক্ষে প্রাপ্তি হচ্ছে সে ফুল ফুটালো, সে ফল ফলালো, আবার সেটা মানুষের মধ্যে বিলিয়ে দিল। তেমনি করে যারা সৃজনশীল মানুষ, সৃষ্টিশীল মানুষ, তারাও সাধনা করে তারা প্রাপ্তি হয়। তারা বিভিন্ন, যেমন ধরো একজন কবি, কবিত্ব শক্তি প্রাপ্তি, এবং সেটা মানব সমাজের জন্য তিনি দান করে চলে যান। যা তার প্রাপ্তি তাই তার দান। তাহলে একজন কবি বা একজন লেখক যা প্রাপ্তি হয়েছে সাধনা করে, সেটা তিনি মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে গেছেন। বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতা তার পরিচয় পাওয়া যায়। বৃক্ষ নামে রবীন্দ্রনাথের একটা কবিতাই আছে। সেটা দেখলে আমরা রবীন্দ্রনাথ বৃক্ষকে কতটা শ্রদ্ধা করতেন, বৃক্ষের কতটা তিনি প্রয়োজন, সেটা বুঝাতে চেয়েছেন। কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করেননি। বললে ভালো হতো, এরকম একটা গদ্য রবীন্দ্রনাথ লিখলে ভালো হতো, যেমন রবীন্দ্রনাথের বৃক্ষ কবিতাটির মতন। তাহলে নিজের ঘরের কাছে যে সার্থকতার প্রতীক রয়েছে, সেই সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। দেখো, আমরা অত্যন্ত মানে এই লেখক যে কি পরিমাণ পড়াশোনা করেছেন, এবং তিনি রবীন্দ্রনাথের সমগ্র সাহিত্য থেকে তিনি এই এই একটা সীমাবদ্ধতা খুঁজে বের করেছেন, যেখানে কবি রবীন্দ্রনাথ বৃক্ষের সার্থকতা নিয়ে তিনি কবিতা লিখেছেন, কিন্তু গদ্য লেখেননি। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। বৃক্ষ আমাদের নীরব ভাষায় সার্থকতার গান গেয়ে শোনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। আমাদের বৃক্ষের গান শুনতে হলে অনুভূতির কান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে হচ্ছে বৃদ্ধি, বেড়ে ওঠা, ধর্মের মানেও তাই। ধর্মও কিন্তু আমাদেরকে বেড়ে ওঠায় সহযোগিতা করে। তেমনি প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির উপর তাদের নিজেদের কোনো হাত নেই। পার্থক্য হচ্ছে যে প্রকৃতি আর মানুষের মধ্যে একই ধর্ম, দুইটাই বৃদ্ধি পায়, কিন্তু মানুষের সাথে প্রকৃতির পার্থক্যটা কোথায়? প্রকৃতি তার নিজের তরুলতা, জীবজন্তু তার নিজের মনে সে কিন্তু বেড়ে ওঠে, তার উপরে তার নিজের কোনো হাত নেই। কিন্তু মানুষের বৃদ্ধির উপর তার নিজের হাত রয়েছে। আর এখানেই মানুষের মর্যাদা। দেখো, একটা মানুষ কিন্তু প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠে না। মানুষের বেড়ে ওঠা সামাজিক, পারিবারিক সমস্ত শিক্ষা নিয়ে কিন্তু সে বেড়ে ওঠে। তো একটা মানুষকে পড়াশোনা করতে হয়, এবং একটা মানুষকে
মার্জিত হতে হয়, ভদ্র হতে হয়, সে কিন্তু এমনি এমনি হয় না। তার বাবা মা তাকে তৈরি করে দেয়, তার সমাজ তাকে তৈরি করে দেয়, পরিবার তাকে তৈরি করে দেয়। আর এখানেই মানুষের মনুষ্যত্ব। কিন্তু একদম বৃক্ষকে কিন্তু সেটা করে দিতে হয় না। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। মানুষ শুধু শারীরিকভাবে বড় হয় না, সে তার আত্মাটাও বড় হয়। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি করা যায় না। মনে রাখবা, মানুষের প্রাণ সৃষ্টিকর্তা দিয়েছেন, আত্মাও দিয়েছেন। তবে এই আত্মা বলতে লেখক আমাদের বুঝিয়েছেন যে মানুষ জ্ঞান অর্জন করে, সততা দিয়ে সাধনা করে, ধ্যান করে তার প্রাণকে, তার অস্তিত্বকে যে স্তরে নিয়ে যায়, সেটাই হচ্ছে আত্মা। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, তাই তো আত্মা। একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, মানুষের মনের যে পরিপক্কতা হয়, তাই সেটাই হচ্ছে আত্মা। এই আত্মা স্বরূপ ফল স্রষ্টার উপভোগ্য। আর স্রষ্টা এই আত্মাটাকে পছন্দ করে। কোন আত্মা? যে আত্মাটার ভিতরে সুখ দুঃখ বেদনার ফলে যে আত্মাটা পরিপক্কতা আসে। তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায়, রাইপনেস ইজ অল, পরিপক্কতাই সব। পরিপক্কতাটাই হচ্ছে মানুষের ম্যাচুরিটি, পরিপক্কতা, এটাই হচ্ছে সবকিছুর মূল। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে। তাহলে আমরা আমাদের আত্মাটাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলবো, নইলে তা স্রষ্টার উপভোগের। তাই স্রষ্টার উপভোগের সামগ্রী হিসেবে আত্মা। দেখো, এটা মানে মানুষকে স্রষ্টার মধ্যে বিলিয়ে দেওয়ার যে একটা মানে প্রক্রিয়া, মানে আমরা যে ধর্মকর্ম করি, আসলে আমরা স্রষ্টার মধ্যেই তো বিলীন হতে চাই। এই যে নিজের আত্মাটাকে আমরা মধুর ও পুষ্ট করে তুলতে হবে, নাইলে তুমি স্রষ্টা তোমার আত্মাটাকে পছন্দ করবে না। এই আত্মাকে মধুর পুষ্ট করতে হলে তোমার প্রচুর কি করতে হবে? সুখ দুঃখ আনন্দ বেদনা ভালো লাগা, তোমার ইন্দ্রিয়গুলোকে সচেতন করা, সৃষ্টিশীল হওয়া, এরকম মানুষ হতে হবে। বিচিত্র অভিজ্ঞতা, এটা কি কি বিচিত্র অভিজ্ঞতা? প্রচুর প্রেম, গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন করা সম্ভব। তাইলে বিচিত্র অভিজ্ঞতা, জীবনে প্রচুর অভিজ্ঞতা তোমার লাগবে, বিচিত্র অভিজ্ঞতা লাগবে, বিভিন্ন ধরনের বিষয়ের অভিজ্ঞতা, প্রচুর প্রেম, প্রেম বোধ থাকতে হবে তোমার, অনেক গভীর অনুভূতি, তোমার ভিতরে অনুভূতিটা থাকতে হবে গভীর। গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব। এই সব কিছু দিয়ে আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্ভব হবে। তাই তাদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। তাই তাদের সাধনার, মানুষের শিক্ষারই প্রধান বিষয়বস্তু হচ্ছে কি এইগুলোর মাধ্যমে শিক্ষা দিয়ে, শিক্ষার মাধ্যমে জিনিসগুলো আসে। বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। মনে রাখবা যে বস্তু জিজ্ঞাসা মানে বিজ্ঞান যেরকম যুক্তিতর্ক দিয়ে সবকিছু চিন্তা করে, এটা সবসময় যে শিক্ষার প্রধান বিষয়বস্তু হবে এমন নয়। কেননা তাতে আত্মার উন্নতি হয় না, জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না, তা হয় সাহিত্য শিল্পকলার দ্বারা। তাই শিক্ষা ক্ষেত্রে তাদের এত মূল্য। তাহলে কবি কিন্তু শেষ পর্যন্ত সাহিত্য এবং শিক্ষার উপরেই গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি বলেছেন এর মাধ্যমেই মানুষের আত্মাটা পরিপূর্ণ হয়, এর মাধ্যমে মানুষের মনে পরিপূর্ণতা আসে এবং স্রষ্টা ওই মনটাকেই পছন্দ করে, ওই আত্মাটাকে পছন্দ করে, যার ভিতরে শিল্প সাহিত্য দ্বারা যার মনটা পরিপূর্ণ। উপরে যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। বৃক্ষের দিকে তাকাও, তাহলে তুমি ওই বৃদ্ধির বিষয়টা বুঝতে পারবে। তোমার ভিতরে কি ধরনের ম্যাচুরিটি আসবে, কি ধরনের সার্থকতা হলে বুঝতে পারবা যে বৃক্ষ আর তুমি এক হলেই বুঝতে পারবা যে তুমি একজন সার্থক মানুষ। বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস। তাহলে বৃক্ষের অঙ্কুরিত থেকে ফলবান হওয়া পর্যন্ত কেবল বৃদ্ধি, সে আস্তে আস্তে করে বড় হয়। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনের গূঢ় অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি। বৃক্ষের দিকে তাকিয়ে আমরা লাভবান হই এবং জীবনের গভীরতর অর্থগুলোকে আমরা সচেতন হতে পারি। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তির ইঙ্গিত। বৃক্ষ থেকে তুমি বৃদ্ধি শিখো,
কিংবা বৃক্ষ থেকে তুমি মনে করো সার্থক হওয়া শিখো, সেটা কিন্তু বিষয় না। বলছে যে বৃক্ষের আরেকটা বড় বিষয়, এটা প্রশান্তির প্রতীক। মানুষ শুরু থেকে, সৃষ্টির শুরু থেকে মানুষ বৃক্ষকে একটা প্রশান্তির প্রতীক হিসেবে সে নিয়েছে। কারণ বৃক্ষ পথিককে তীব্র রোদ থেকে রক্ষা করে, বৃষ্টি থেকে পথিককে রক্ষা করে। বৃক্ষ আমাদেরকে জাতির বড় বড় সাইক্লোন, ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে। তাই বৃক্ষ কিন্তু একটা প্রশান্তির প্রতীক, এবং অরণ্যে গেলে আমরা সেই প্রশান্তি অনুভব করি। অতি শান্ত ও সহিষ্ণুতা সে জীবনের গুরুভার বহন করে। বৃক্ষ অতি সার্থকভাবে সে কি করে, শান্ত জীবনের গুরু, জীবনটাকে সে সার্থকভাবে সুন্দরভাবে সে কিভাবে বহন করে চলে, যে জীবনের দুঃখগুলোকে সে বড় করে দেখে না। তো আমরা আজকে এখানে বৃক্ষ অধ্যায়টি, জীবন ও বৃক্ষ, এটি শেষ করলাম। তোমরা আশা করি আমাদের আজকের এই ক্লাসটি থেকে জীবন ও বৃক্ষকে আবার পুনরায় একটু ঝালাই করে নিতে পেরেছো। আমরা আশা করব যে তোমাদের এই গদ্যটা যদি তোমরা আর একটু পড়ো, জীবনে পরীক্ষায় আসুক আর না আসুক, নিজের মনটাকে অন্তত অনেক কিছু শিখতে পারবে। তো আমরা যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তাদের সম্পর্কে বলবো, তোমরা পড়াশোনায় বোধহয় খুব অমনোযোগী হয়ে গেছে, আমাদের ক্লাসগুলো খুব কম দেখা হয়, আমরা সেটা বুঝতে পারি। তো তোমরা এটা করলে আসলে ভুল করবে। তোমাদেরকে আগেও বলেছি যে আগের ব্যাচ অটো পাস হয়েছে বলে তোমাদের অটো পাস হবে এমন কোনো নিশ্চয়তা নেই। আর অটো পাসটা খুব বেশি স্বস্তির বিষয় নয়। যারা অটো পাস করেছে তারা নিজেরাও খুব একটা ভালো বলে না নিজেদেরকে। তো তোমরা চাইবে, আশা করি তোমরা পড়াশোনা দিবে, বরঞ্চ তোমরা দাবি করবে যে তোমরা যেন পরীক্ষা দিতে পারো। এবং আমরাও সকলে প্রার্থনা করি যে করোনা এই মহামারী থেকে আমরা মুক্ত থাকি, এবং আমরা প্রত্যেকেই, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, নিজেদের ঘরে নিরাপদে থাকি। বর্তমানে আবহাওয়া খুব ঠান্ডা এবং এখানে করোনার প্রকোপ আবার খুব বেড়ে গেছে। তোমরা কোনোভাবেই, এই যে তোমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে বন্ধ করে দিয়েছে তার মানে এই না তোমরা বাইরে ঘুরে বেড়াবে। তোমরা বাসায় থাকবে এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত করবে, বইয়ের পাতা উল্টাবে। মনে করো শিক্ষার এটা একটি ভিন্ন একটি মাধ্যমে তোমরা প্রবেশ করেছো, যেটার মূল জ্ঞান অর্জন হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তো আশা করি আজকে তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, তোমরা একটু মন দিয়ে পড়বে। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।